গিলবো না ফেলবো, গিললে বিষ সমেত পুরোটাই গিলতে হবে, আর যদি ফেলবেন ঠিক করেন তাহলে ভালো মন্দ মিশিয়ে সবটাই ফেলে দিতে হবে। এই মুহূর্তে শেষ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষকে নিয়ে নানা রকম জল্পনা কল্পনার পরিমাণটা বেশ বেড়েছে, এবং কিছু সংবাদ শিল্পীরাও রয়েছেন, তারাও অনেক রকম জল্পনা সামনে রাখছেন। এবার দেখুন, জল্পনা কল্পনা তো হবেই যখন দেখা যায় দুজন মানুষ যারা একসঙ্গে দুজনে রয়েছেন, বেশ একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে রয়েছেন, এমনটা একটা সময় দেখালেও আসলে দুজনেই সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের মানুষ, ভিন্ন মত পোষণ করেন। তারা দুজন যদি হঠাৎ একই ছাদের তলায় আসেন, বিশেষ করে 2026-এর নির্বাচনী লড়াই যেখানে একেবারে শুরুর মুখে, সেই সময় যদি এই ঘটনা ঘটে তাহলে সেই নিয়ে জল্পনা তো হবেই। তো কারা দুজন এসেছেন একই ছাদের তলায়? বিজেপি নেতা, বিজেপির বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তারা দুজনে এসেছেন একই ছাদের তলায়। খবর বেরিয়েছে যে পরিষদীয় দল সূত্রে খবর যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে একত্রে এনে বিজেপির বিধায়করা তাদের কাছে অনুরোধ করেছেন যে আপনারা একসঙ্গে হয়ে লড়াইটা করুন, এবং বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষকে বলেছেন যে দাদা, আপনারা একসাথে হয়ে লড়াই করুন, তাহলে 2026-এর নির্বাচনী লড়াইতে তৃণমূল কংগ্রেসকে আমরা অবশ্যই করে হারাতে পারবো। এবং জানা যাচ্ছে শুভেন্দু দা এবং দিলীপ দা তারা দুজনেই বিজেপির নেতা বিধায়কদের এই আশ্বাস দিয়েছেন যে আমরা তো একসঙ্গেই আছি, আমরা তো একসঙ্গেই লড়বো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও পরিষ্কার করে দিয়েছেন যে দেখুন, আমি আর দিলীপ দা একে অপরের গলায়, এই কথাটা যে বলা হয় সেটা ঠিকই, কিন্তু আমরা একে অপরের গলায় চাকু নয় ফুলের মালা দিতে চাই, আমরা একসঙ্গেই আছি। শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রত্যেক অধিবেশনেই দিলীপ দা আসেন, কখনো আমার সঙ্গে দেখা হয়, কখনো মিস হয়ে যায়। যখন মিস হয়ে যায় তখন সংবাদ মাধ্যম লেখে দিলীপ ঘোষ এসেছে তাই শুভেন্দু নেই। এবার যাতে সেসব সংবাদ মাধ্যম লিখতে না পারে তাই আমি আর দিলীপ দা একসঙ্গে দুজনে পরিকল্পনা করে একসাথে এসেছি। বেশ সুন্দর বার্তা দেওয়া হয়েছে, একসঙ্গে হাত ধরে আছি আমরা, ভালোবাসার সম্পর্ক সব সুন্দরভাবে রয়েছে, আমরা একসঙ্গে লড়াই করবো, এই সমস্ত বার্তা দেওয়া হলো। দেওয়া তো হলো, কিন্তু তার 24 ঘন্টা পরেই এমন কি হয়ে গেল যে হিক্কার তুলতে হচ্ছে এখন। জানা গেল একটি রাস্তার উদ্বোধনে গিয়ে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেছেন দিলীপ ঘোষ, এবং সেখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হয়েছে, এবং দিলীপ ঘোষও বেশ কিছু বিতর্কিত মন্তব্য, কটু কথা সামনে রেখেছেন, এবং মহিলাদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু কথা বলেছেন। কি হয়েছে না, জানা যাচ্ছে খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে একটি ঢালাই রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এবার তিনি সেখানে যাওয়ার পর স্থানীয় মানুষজন, বিশেষ করে মহিলারা দিলীপ ঘোষকে ঘিরে ধরেন এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং তারা দিলীপ ঘোষকে বলেন যে আপনি এখন এসেছেন, আপনি যখন সাংসদ ছিলেন তখন তো একদিনও আপনাকে দেখতে পাওয়া যায়নি, আর এখন যখন আমাদের কাউন্সিলর প্রদীপ সরকার রাস্তা করে দিয়েছে তখন আপনি এসেছেন। এবার দিলীপ ঘোষ সেখানে মেজাজ হারান এবং তিনি সেই মহিলাদের উদ্দেশ্যে, সেই মানুষগুলির উদ্দেশ্যে বলেন যে এই রাস্তার জন্য টাকা আমি দিয়েছি, কারো বাপের টাকা নয়, যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করো, যাও। ব্যাস, বুঝতেই পারছেন তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে, বচসা বেঁধে যায় দুপক্ষের মধ্যে। এবং এখানেই পরিষ্কার করে দেওয়া উচিত, দিলীপ ঘোষ দাবি করেছেন যারা এসে দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা সাধারণ মানুষ নন, তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের লোক। তৃণমূল কংগ্রেসের লোকজন এসে দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ইচ্ছা করে তারা এই সমস্ত কথাবার্তা বলেছেন। এবার মহিলারা যখন চিৎকার চেঁচামেচি করছেন তখন শোনা যায় দিলীপ ঘোষ তাদের উদ্দেশ্যে বলেন বেশি চেঁচাবে না, গলা টিপে দেবো, টাকা আমি দিয়েছি। এবার একজন মহিলা দিলীপ ঘোষকে বলেন যে আপনি বাপ তুললেন কেন? দিলীপ ঘোষ তাতে উত্তর দেন, বাপ কেন, 14 পুরুষ তুলবো। এবার এই নিয়ে প্রচন্ড পরিমাণে উত্তেজনা তৈরি হয়, চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি, অত্যন্ত খারাপ পরিস্থিতি একটা তৈরি হয়। এবার এসব হয়ে যাওয়ার পর যখন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় যে দাদা আপনার কি মনে হয় আপনি একটু বেশি বলে ফেলেছিলেন, উত্তেজনার বশে একটু পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়েছিল, একটু বেশি বলে ফেলেছেন, তো আপনার ক্ষমা টমা চাওয়া উচিত, কি মনে হয় আপনার? দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমি আমার মন্তব্যের জন্য একেবারেই ক্ষমা প্রার্থনা করব না, ক্ষমা চাইব না, রাজনীতি ছেড়ে দিতে পারি কিন্তু মেজাজ ছাড়ব না। তারই সঙ্গে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন যে বাড়িতে গিয়ে মারবো, না হলে বাড়ি থেকে বের করে এনে চৌরাস্তায় ফেলে মারবো। এরপর যখন প্রশ্ন করা হয় যে তিনি এই সমস্ত মন্তব্য করেছেন তার জন্য তার দল বিজেপি তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে, কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, তাতে দিলীপ ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষের কোনো পার্টি লাগে না। এবার এখানে আগেভাগেই আমরা ধরে নিই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন দিলীপ ঘোষকে ঘিরে ধরে তারা তৃণমূলের লোক না, এটা আমরা জানি না যে আদৌ তারা তৃণমূলের লোক কিনা, আমরা ধরে নিচ্ছি, ধরে নিলাম যে তারা সবাই তৃণমূলের লোক ছিলেন এবং তারা এসে দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন। এবার
প্রথমত দেখুন, বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি প্রথমেই বলে দিয়েছেন 2026-এর নির্বাচনের জন্য মুসলিম ভোট আমাদের লাগবে না, মানে 30% প্রথমেই মাইনাস, বিজেপি 70% নিয়ে লড়াইতে নামছে, যেখানে তৃণমূল কংগ্রেসের কাছে পুরোপুরি 100% গ্রাউন্ড রয়েছে। ভালো কথা, মুসলিম ভোট চাই না। এবার মহিলা ভোট ব্যাংক হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভোট ব্যাংক, তো সেই মহিলা ভোটটাও কি বিজেপির চাই না? মানে মহিলা ভোটও বাদ দিলেও চলবে, ওটাও দরকার নেই, এরকম কি ব্যাপার? মানে দেখুন, তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনী প্রচারে বড় করে একটা যদি এই ভিডিওটা দেখায় মহিলাদেরকে, যেখানে দিলীপ ঘোষ বিজেপির একজন নেতা, তিনি মহিলার উদ্দেশ্যে বলছেন এত চেঁচাবে না, গলা টিপে দেব, বেশি ন্যাকামি করবে না, টাকা দিয়েছি, ভিখারি পার্টি নই, এই সমস্ত কথা দিলীপ ঘোষ বলছেন মহিলাকে উদ্দেশ্য করে, তাহলে সেটা মহিলাদের শুনতে কেমন লাগবে? সেই মহিলারা কি গিয়ে তারপর বিজেপিকে ভোটটা দেবেন? মানে বিজেপির কি মহিলা ভোটটাও না হলেও চলবে, সেটাকে এলিয়েনেট করে দিলেও কোনো অসুবিধা নেই? দেখুন, তৃণমূল কংগ্রেস নিজেদের সবসময় এইভাবে পজিশন করে এসেছে, আমরা তো গরিব মানুষকে দেখি, আমরা গরিব মানুষের দল, আমরা মহিলাদের দেখি, আমরা গ্রামের মানুষকে দেখি। একটা সময় বামেরাও নিজেদেরকে সেভাবে পজিশন করেছে এবং বিজেপিও সেভাবেই নিজেদেরকে পজিশন করে রেখেছে। তার কারণ আমাদের দেশে গরিব মানুষের সংখ্যাটা অনেক বেশি, অর্থাৎ গরিব ভোটারের সংখ্যাটা অনেকটা বেশি, তাই সকলেই তাদের হয়ে কাজ করছেন, তাদের পার্টি এটাই দেখাতে চান। এবং তার সঙ্গে রয়েছে মহিলা ভোট ব্যাংক। এই মহিলা ভোট নিজেদের দিকে টানার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল মরিয়া চেষ্টা করছে, এবং সেই কারণেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার চালাচ্ছে তাই নয়, বিজেপিও গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই একই রকম প্রকল্প চালাচ্ছে, যেখানে মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে, মহিলাদের যাতে অ্যাট্রাক্ট করা যায়, মহিলা ভোটটাকে যাতে নিজেদের দিকে টানা যায়। সেখানে দাঁড়িয়ে যদি বড় স্ক্রিনে তৃণমূল কংগ্রেস দেখায় নির্বাচনী প্রচারে, এর আগেও সেটা করা হয়েছে, যদি বড় স্ক্রিনে মহিলাদেরকে দেখানো হয় যে দেখুন বিজেপির একজন নেতা কি বলছেন মহিলাদের উদ্দেশ্য করে, যে বেশি ন্যাকামি করবে না, চেঁচালে গলা টিপে দেবো, ভিখারি পার্টি নই, এই সমস্ত যদি দেখানো হয় তাহলে কেমন লাগবে? বিজেপিরও বা কেমন লাগবে? এবং এখানেই বলি, বিজেপি যদি এখানে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়ও, যদি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেও, তাতেও কার বা কি এসে যায়? কারণ দিলীপ ঘোষ তো পরিষ্কার বলেই দিয়েছেন দিলীপ ঘোষের কোনো পার্টি লাগে না। যখন সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি করে আনা হয়েছিল, অনেকেই প্রশ্ন করেছিলেন সুকান্ত মজুমদার দিয়ে কি চলবে? দেখুন, চলেছে কি চলেনি এটা তো আলাদা তর্ক, এই নিয়ে আপনি আলোচনা করতেই পারেন, কিন্তু শেষ যে পুরসভা ভোট পশ্চিমবঙ্গে হয়েছে এবং যে লোকসভা ভোট হয়েছে, সেখানে একটা বেশ ইন্টারেস্টিং ট্রেন্ড লক্ষ্য করা গেছে, আর সেটা হচ্ছে শহুরে এলাকায় বিজেপির ভোট বেড়েছে, অল্প অল্প করে বেড়েছে, কিছু কিছু জায়গায় ডাবল ডিজিটে পার্সেন্টেজে বেড়েছে, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শহুরে এলাকায় বিজেপি বেশ একটা গ্রিপ করতে পেরেছে, এবং বিজেপির কাছে এটা অবশ্যই একটা সবুজ সংকেত হয়ে সামনে এসেছে। তার মানে শহুরে মধ্যবিত্ত বাঙালি যাদেরকে বলা হয় কোট আনকোট ভদ্রলোক বাঙালি, শিক্ষিত বাঙালি, তারা দেখা যাচ্ছে ওই বামেদের হ্যাংওভার বা তৃণমূল কংগ্রেসের মোহ কাটিয়ে একটু একটু করে বিজেপির দিকে ঝুঁকছে। বিজেপির জন্য অবশ্যই এটা সবুজ সংকেত, কিন্তু এই যে মানুষগুলো, তারা কিন্তু কোট আনকোট সেন্সিবল মানুষজন, তারা সহানুভূতিশীল মানুষজন, দিলীপ ঘোষেদের মতো মানুষের কথায় তারা কিন্তু উতুপুতু মানুষজন, মানে তারা শিক্ষিত, তারা কিন্তু আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিলে হাঁটেন, অভয়াকে নিয়ে যে আন্দোলন হয় সেটাকে কিন্তু তারা নাটক মনে করেন না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখান থেকেও কিন্তু শেখার বিষয় আছে। দেখুন, দিলীপ ঘোষ একটা সময় 2021-এর নির্বাচনে যখন তারা 77টি আসন পেয়েছিলেন, সেই সময় বলেছিলেন যে আমরা এবারে 77টি আসন পেলাম, আমরা ভেবেছিলাম 100টার বেশি পাবো, আশানুরূপ ফলাফল আমরা করতে পারিনি, তার কারণ আমরা সংগঠন জানি, আমরা আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে হয় কিভাবে সেটা আমরা জানি না, সেটা আমাদের শিখতে হবে, প্রত্যেকটা নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। এইটা যেমন একটা শিক্ষা, তেমনি বর্তমানে বঙ্গ বিজেপি যেটা করছে সেটাও কিন্তু একটা শিক্ষা। বর্তমানে বঙ্গ বিজেপি অলরেডি মুসলিম ভোটকে মাইনাস করে দিয়েছে, 30% ভোটকে মাইনাস করেই দিয়েছে। অতএব যে 70% ভোটের জন্য বঙ্গ বিজেপি লড়ছে, সেখানে প্রত্যেকটা ভোট বিজেপির কাছে দামি, প্রতিটা ভোটের জন্য তারা লড়াই করছে। এই মুহূর্তে বঙ্গ বিজেপি 10% ভোট সুইং করানোর জন্য লড়াই করছে, যে 10% ভোট কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেই পার্থক্যটা গড়ে দিতে পারে, এবং সেই কারণেই ওই 70%-এর মধ্যে প্রতিটা ভোট, সেটা শহুরে বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, ভদ্রলোক বাঙালি, মহিলা ভোট, প্রতিটা ভোট বিজেপির জন্য এই মুহূর্তে কিন্তু দামি। আমি ধরে নিলাম যে ওই মহিলারা বা ওই যারা এই কথাগুলো বলেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বলেছেন,
এবার বিজেপির যারা সমর্থক রয়েছেন আপনারা একবার ভাবুন যে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম বা কংগ্রেসের একজন নেতার মুখে যদি এই কথা শোনা যেত, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মহিলারা তাদেরকে কিছু বলেছেন এবং তার উত্তরে সিপিআইএম, কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মহিলাদের উদ্দেশ্য করে বলেছেন যে বেশি চেঁচাবে না, গলা টিপে দেবো, বেশি ন্যাকামি করবে না, টাকা দিয়েছি, ভিখারি পার্টি নই, তাহলে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যেত? বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া দেখা যেত? যদি শোনা যেত একজন নেতা বলছেন ঘরের ভেতরে ঢুকে মারবো অথবা ঘরের ভেতর থেকে বের করে এনে চৌরাস্তায় ফেলে মারবো, তাহলে কি প্রতিক্রিয়া দেখা যেত? তাদের নিজের দলের মধ্যে থেকেই তারা আলাদাই ট্রিটমেন্ট পেয়ে যেতেন, কারণ পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে নির্বাচনের যেখানে আর 1 বছরও গোটা বাকি নেই, সেই রকম একটা সময় দাঁড়িয়ে মহিলা ভোটারদের চটানোর কাজ, এই রকম একটা রিস্ক কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নেবেনই না। এই মুহূর্তে বিজেপির কট্টর সমর্থক যারা রয়েছেন, আমি জানি না তারাও সবাই বলবেন কিনা যে দিলীপ ঘোষ যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। হয়তো কিছু সমর্থক বলবেন এবং দিলীপ ঘোষ নিজে বলবেন যে আমি যা বলেছি ঠিক বলেছি, এর জন্য আমি ক্ষমা চাইবো না। দেখুন, হিসেবটা খুব সহজ। যদি দেখা যায় বিজেপি এখানেও কোনো কথা বলছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাহলে বুঝতে হবে বিজেপি গিলেছে এবং ভবিষ্যতে এরকম কথাবার্তা আরও শোনা যেতে পারে। সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে বিজেপি মুসলিম ভোটের সঙ্গে সঙ্গে শহুরে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির ভোট, মহিলা ভোট সবটাই জলাঞ্জলি দিতে রাজি। আর যদি দেখা যায় বিজেপি কোনো পদক্ষেপ নিচ্ছে, কোনো রকম কোনো ব্যবস্থার কথা সামনে আসছে, তাহলে বুঝতে হবে বিজেপির মধ্যে ওই দিলীপ ঘোষের আরএসএস ঘরানার যে হিন্দুত্বের ডাক, সেটার অবসান ঘটেছে এবং এখন শুভেন্দু অধিকারীর হিন্দুত্বের ডাকের সময় হয়ে গেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়, হঠাৎ যদি উঠল কথায়। ভালো থাকবেন।